গুড আফটারনুন স্টুডেন্ট। তো গত ক্লাসে আমরা আর ইজিক্যাল টু 12 প্রমাণ পর্যন্ত করেছিলাম। তো আর ইজিক্যাল টু 12 বলতে কি বোঝাচ্ছে না, আর ইজিক্যাল টু 12 মানে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ ইজিক্যাল টু ফোকাসের দ্বিগুণ, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ ফোকাসের দ্বিগুণ হয়। তো এটা প্রমাণ আমরা করেছিলাম, আশা করি তোমরা বাড়িতে প্র্যাকটিস করেছো। তো আজকে আমরা ওই পার্টেরই গোলীয় দর্পণের যে আলোর প্রতিফলন পার্টের নেক্সট পার্টটা আমরা নেক্সট টপিকটা আমরা কি ধরছি না, প্রতিবিম্ব, অর্থাৎ প্রতিবিম্ব গঠন বা প্রকৃতি কিরকম, প্রতিবিম্ব কয় প্রকারের হয়, বা কোন দর্পণে কিরকম প্রতিবিম্ব সৃষ্টি হয়, কোন রশ্মির জন্য কেমন প্রতিবিম্ব সৃষ্টি হবে, তো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো ফার্স্টে আমরা জেনে নিই যে প্রতিবিম্ব কি, অর্থাৎ আলোর দ্বারা সৃষ্ট যে প্রতিবিম্ব তাকে বলতে আমরা কি বোঝাই। তো প্রতিবিম্ব কিভাবে গঠিত হয়। তো কারেন্ট চলে যাওয়ার জন্য আলো অফ হয়ে গিয়েছিল, তো দুঃখিত আমি। তো নেক্সট আমরা যেটা শুরু করছি, তো যেটা বলছিলাম আলোর প্রতিবিম্ব হচ্ছে কি না, আলোর প্রতিবিম্ব কিভাবে সৃষ্টি হয় বা অ্যাকচুয়ালি জিনিসটা কি বোঝায় সেটা আমরা একটু জেনে নিই। তো কি বলছে এখানে না, কোনো বস্তুর উৎস থেকে আগত আলোক রশ্মি গুচ্ছ, অর্থাৎ কোনো বস্তু সেটা যেমন হতে পারে বিন্দু উৎস হতে পারে বা কোনো বিবর্ধিত বস্তুর উৎস হতে পারে। তো সেই উৎস থেকে আগত আলোক রশ্মি গুচ্ছ ক্রমান্বয়ে প্রতিফলিত ও প্রতিসৃত হয়ে ভিন্ন অঞ্চলে, অর্থাৎ ভিন্ন অঞ্চল মানে যে অঞ্চলে বস্তু আছে সেই অঞ্চলে কিন্তু নয়, তার বিপরীত পার্শ্বে হতে পারে বা তার থেকে কিছুটা দূরেও হতে পারে, একই পার্শ্বে হলেও তার থেকে কিছুটা দূরে হবে। তো সেই অঞ্চলে কি করছে না, পরস্পরে মিলিত হয়ে তার মিলিত হয়, কোনো কোনো ক্ষেত্রে মিলিত হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে কি হয় না, ওই অঞ্চল থেকে যেন মনে হয় যে অপসৃত হচ্ছে, অর্থাৎ অপসৃত হচ্ছে বলে যেন মনে হবে না যেখানে প্রতিবিম্বটা সৃষ্টি হচ্ছে সেই স্থান থেকে যেন আলোর উৎসগুলো চারিদিকে ছড়িয়ে পড়ছে, অর্থাৎ এটা হচ্ছে অপসৃত হওয়ার মানে। তো এটা দুটো ডিফারেন্ট কেসের জন্য হয়, সেটা আমি পরে বলছি। তো তাহলে কি বোঝাচ্ছে না, উক্ত বস্তুর যে স্পষ্ট প্রতিকৃতি তৈরি, অর্থাৎ প্রতিকৃতিটা কেমন হবে, কোনো অন্ধকার প্রতিকৃতি নয়, যেমন ছায়া প্রচ্ছায়া যেমন হয় সেটা কি অন্ধকার প্রতিকৃতি। তো এখানে প্রতিবিম্ব হচ্ছে একদম স্পষ্ট প্রতিকৃতি হবে, অর্থাৎ যে বস্তুটাকে আমরা কি স্পষ্টভাবে চিনতে পারবো, অর্থাৎ তার আকার আকৃতি বর্ণ, তার গঠন কেমন, আয়তন কেমন, সমস্ত যতগুলো আমাদের রাশি আছে সব রাশিগুলোকে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো, অর্থাৎ যাচাই করতে পারবো। তো তাকে আমরা কি বলছি, আলোর প্রতিবিম্ব। তো আর একবার বলছি আমি, ভালো করে শুনবে, কোনো বস্তুর উৎস থেকে আগত আলোক রশ্মি, তো উৎসটা কেমন হবে, কোনো বিস্তৃত উৎস হতে পারে বা কোনো বিন্দু উৎস হতে পারে। তো উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ ক্রমান্বয়ে প্রতিফলিত ও প্রতিসৃত হয়ে, অর্থাৎ প্রতিফলিত হলেও কিন্তু প্রতিবিম্ব হবে, বা শুধু যদি প্রতিসৃত হয় তাহলেও হবে, অথবা যদি প্রতিফলিত এবং প্রতিসৃত ক্রমান্বয়ে একইভাবে হয় তাহলেও কিন্তু প্রতিবিম্ব সৃষ্টি হবে। তো প্রতিসৃত হয়ে কি হচ্ছে না, ভিন্ন অঞ্চলে পরস্পরের সঙ্গে মিলিত হয়, এটা ফার্স্ট কেস। এবার অন্য কেসটা কি না, ওই অঞ্চল থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, অর্থাৎ যে অঞ্চলে প্রতিবিম্বটা তৈরি হবে সেই অঞ্চল থেকে যেন কিছু রশ্মি অপসৃত হয়ে এটা তৈরি করেছে, এটা আমাদের মনে হয়ে থাকে। তো এটা আমরা দুটো প্রতিবিম্ব ডিফারেন্ট কেসের জন্য দুই ধরনের দেখি। তো প্রথম প্রতিবিম্বের যে প্রকারভেদ, গঠনগত দিক থেকে প্রতিবিম্বকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। প্রথম কথা হচ্ছে কি, প্রথম প্রতিবিম্বটা কি সদ্বিম্ব, আর দ্বিতীয়টা হচ্ছে অসদ্বিম্ব। অর্থাৎ সদ্বিম্ব তাহলে আমরা কাকে বলছি, তো আমরা যে আগের যে সংজ্ঞাটা পেয়েছিলাম এই সংজ্ঞাকেই দুটো স্প্লিট করে দেবো, দিলেই কিন্তু দুটো আলাদা আলাদা ডেফিনেশন আমরা পেয়ে যাবো। দুটো কিভাবে স্প্লিট করব না আমরা দেখে নিই একটু। তাহলে কি বলছে না, উৎস থেকে নির্গত আলোক রশ্মিগুচ্ছ, অর্থাৎ উৎস থেকে নির্গত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে একটি নির্দিষ্ট স্থানে মিলিত হলে তা সদ্বিম্ব গঠন করে। অর্থাৎ কি না, আমরা আগের যে কেসটাতে পেয়েছিলাম একটা এক স্থানে মিলিত হচ্ছে আর একটা কি হচ্ছে অপসৃত হচ্ছে। তো প্রথম কেসটা যে স্থানে কি হচ্ছে না, আলোক রশ্মিগুলো একটা নির্দিষ্ট পার্টিকুলার স্থানে মিলিত হয়ে প্রতিবিম্ব গঠন করছে, তো সেই প্রতিবিম্বের প্রকৃতিটা কেমন হবে, সদ্বিম্ব হবে। তো নেক্সটটা কি বলছে, অসদ্বিম্ব। তো এখানে কি বলছে না, উৎস থেকে আগত আলোক রশ্মি গুচ্ছ ক্রমান্বয়ে প্রতিফলিত এবং প্রতিসৃত হয়ে এই একটি স্থানে কি মিলিত না হয়ে ওই স্থান থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। অর্থাৎ এটা কিন্তু আপতিত রশ্মিগুলো প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হওয়ার পরে তারা কিন্তু এক স্থানে মিলিত না হয়ে তারা কি করে না, ওই যে স্থানে মিলিত হওয়ার কথা ছিল যেন মনে হবে যেন ওই স্থান থেকে অপসৃত হচ্ছে। তো এইরূপ কারণে যে প্রতিবিম্বটা তৈরি হয় তাকে আমরা কি বলি, অসদ্বিম্ব। তো আমরা দেখতেই পাচ্ছি যে প্রথম সংজ্ঞা থেকে আমরা দুটো পার্ট ভাগ করে দিয়েছি, অর্থাৎ যে স্থানে প্রতিফলিত বা প্রতিষ্ঠিত রশ্মিগুলো একে অপরের সাথে মিলিত হয়ে প্রতিবিম্ব গঠন করছে সেটা কি সদ্বিম্ব হয়, এবং যে স্থানে একে অপরের সাথে মিলিত না হয় অপসৃত হয়ে প্রতিবিম্ব গঠন করে তো সেক্ষেত্রে আমাদের কি পাবো, অসদ্বিম্ব পাবো।
তো এখানে আমরা দেখে নিই যে কোথায় কোথায় বা কোন কোন ক্ষেত্রে এই প্রতিবিম্ব তৈরি হয়। প্রথম কি কেস দেওয়া আছে সদ্বিম্ব, অর্থাৎ সদ্বিম্ব কোথায় কোথায় গঠিত হতে পারে বাস্তব ক্ষেত্রে। তো প্রথম কথা হচ্ছে উত্তল লেন্স। লেন্স আমরা একটু পরে আলোচনা করব, দর্পণের পরবর্তী পার্টই হচ্ছে লেন্স, তো তখন আমরা ডিটেলে আলোচনা করব। তো প্রথমে কি দেওয়া আছে না উত্তল লেন্স, তারপরে কি অবতল দর্পণ। অবতল দর্পণ সম্পর্কে তোমরা অলরেডি পড়েছো। এবং হচ্ছে মানব চক্ষু। তো মানব চক্ষু কিন্তু এক ধরনের উত্তল লেন্সের মতো কাজ করে। তো মানব চক্ষুর কোথায় প্রতিবিম্ব সৃষ্টি হলে সেটা সদ্বিম্ব হয়? রেটিনাতে। তো আমরা জানি যে রেটিনাতে কি হয় না মানুষের প্রথম প্রতিবিম্ব তৈরি হয়। তো সেক্ষেত্রে তাহলে সদ্বিম্ব কোথায় কোথায় গঠিত হতে পারে? উত্তল লেন্সে, অবতল দর্পণে এবং মানব চক্ষু রেটিনাতে। তো এটা কিভাবে মনে রাখবে? উত্তল যদি লেন্স হয় তাহলে অবতল দর্পণ হবে, অর্থাৎ উল্টো হবে একে অপরের। আর একটা কি না মানব চক্ষু রেটিনাতে। নেক্সট আমরা দেখে নিচ্ছি কি অসদ্বিম্ব কোথায় কোথায় গঠিত হয়, অর্থাৎ অসদ্বিম্ব গঠিত হয় কোথায় না প্রথম কি দেওয়া আছে না অবতল লেন্সে, এটা আগেরটা ঠিক উল্টো, অবতল লেন্সে, উত্তল দর্পণে, সমতল দর্পণে এবং কোন স্বচ্ছ তরলের উপরি অংশে। তাহলে আগেরটাতে কি ছিল না সদ্বিম্ব কোথায় গঠিত হচ্ছিল? উত্তল লেন্সে গঠিত হচ্ছিল। এখানে অসদ্বিম্ব কোথায় গঠিত হয়? অবতল লেন্সে। আর আগে কি হচ্ছিল না সদ্বিম্ব অবতল দর্পণে গঠিত হচ্ছিল, এখানে অসদ্বিম্ব কোথায় গঠিত হচ্ছে? উত্তল দর্পণে। আগে হচ্ছে মানব চক্ষু রেটিনাতে সদ্বিম্ব গঠিত হচ্ছিল, এখানে কি কোনো সমতল দর্পণে গঠিত হয়, অর্থাৎ যেটা আমরা বাস্তবে আয়না হিসেবে ব্যবহার করি। তো সেই আয়নাতে কি অসদ্বিম্ব গঠিত হয় এবং কোনো স্বচ্ছ তরলে উপরিপৃষ্ট, অর্থাৎ কোনো স্পষ্ট জল বা কোনো তরল এমন যেটার উপরিতল খুবই স্বচ্ছ এবং তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের অসদ্বিম্ব গঠিত হয়। তো সদ্বিম্বের প্রকৃতি এবং বৈশিষ্ট্য কি, অর্থাৎ সদ্বিম্বকে আমরা চিনবো কি করে, যে কোনটা সদ্বিম্ব কোনটা অসদ্বিম্ব বা আইডেন্টিফাই করবো কি করে? তো তার কিছু নির্দিষ্ট প্রকৃতি বা বৈশিষ্ট্য থাকবে। তো সদ্বিম্বের প্রকৃতির মধ্যে প্রথমে কি পড়ছে না এটা বস্তুর আকারের তুলনায় বড় হতে পারে, ছোট হতে পারে, সমান হতে পারে। অর্থাৎ সদ্বিম্ব কিন্তু বস্তুর আকারের তুলনায় বড় হতে পারে, ছোট হতে পারে, অথবা কি হতে পারে সমান হতে পারে। তো সমান কোথায় হয় আমরা অলরেডি জানি না, আমাদের যে সমতল দর্পণ আছে অর্থাৎ বাস্তবে যে আয়নাগুলো আমরা ব্যবহার করি দর্পণ হিসাবে, তো সেখানে কিন্তু প্রতিবিম্ব সমান হয়। এবং উত্তল লেন্সের ক্ষেত্রে কি হয়? উত্তল লেন্সের ক্ষেত্রে কিন্তু সদ্বিম্ব ছোট হয়ে যায় এবং অবতল দর্পণের ক্ষেত্রে কিন্তু সদ্বিম্ব বড় হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা তিনটে ডিফারেন্ট কেসে তিনটে আমরা পাচ্ছি। তো নেক্সট হচ্ছে কি না বস্তুর সাপেক্ষে অসদ্বিম্ব। হ্যাঁ, এখানে বলে রাখি, আমি এখানে যেহেতু বলেছি যে সমতল দর্পণে কিন্তু অসদ্বিম্ব গঠিত হয়, তো এখানে মাথায় রাখতে হবে যদি আমার বস্তুটা সৎ হয় তবেই কিন্তু সমতল দর্পণের দ্বারা অসদ্বিম্ব গঠিত হবে। আর যদি আমার বস্তুটা অসৎ হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের সমতল দর্পণের দ্বারা সৎ প্রতিবিম্ব গঠিত হবে। অর্থাৎ আমাদের যে সমতল দর্পণ আছে সেটা কিন্তু উল্টো অর্থাৎ বিপরীত ক্রমে কাজ করে। যদি আমাদের বস্তুটা সৎ প্রকৃতির হয় তাহলে তার অসদ্বিম্ব গঠন করবে, এবং যদি আমার বস্তুটা অসৎ হয় তাহলে তার সৎ প্রতিবিম্ব তৈরি করবে। তো সেই ক্ষেত্রে আমি সদ্বিম্বর ক্ষেত্রে এখানে সমান কথাটা উল্লেখ করলাম সমতল দর্পণ এই কারণের জন্যই। অর্থাৎ বস্তুটা যদি অসৎ হয় তাহলে তার যে প্রতিবিম্বটা আমরা পাবো সেটা সৎ পাবো, এবং সমতল দর্পণের ক্ষেত্রে কিন্তু সেটা অবশ্যই সমান হবে আকৃতিটা। তো নেক্সট কি লেখা আছে না নেক্সট বলছে কি বস্তুর সাপেক্ষে অবশীর্ষ হবে, অর্থাৎ উল্টো উলম্ব দিকে উল্টে যাবে। তো এখানে সদ্বিম্বের যে মূল প্রকৃতি বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি না এটা বস্তুর সাপেক্ষে কি হবে উলম্ব দিকে উল্টে যাবে, অর্থাৎ ওপর নিচে উল্টে যাবে। যদি কোনো বস্তুর মাথা উপর দিকে থাকে তাহলে তার প্রতিবিম্বের মাথা কোন দিকে থাকবে? নিচের দিকে। তো উলম্ব হবে অর্থাৎ ওপর নিচে উল্টে যাবে। তারপরে কি বলছে না দর্পণের ক্ষেত্রে বস্তুর সঙ্গে দর্পণের একই পার্শ্বে অথবা লেন্সের ক্ষেত্রে বস্তুর সাপেক্ষে লেন্সের বিপরীত পার্শ্বে গঠিত হবে। অর্থাৎ কোন সদ্বিম্ব, এটা আমরা পরে ছবিতে দেখব যে কোন সদ্বিম্ব যদি আমরা অবতল দর্পণের ক্ষেত্রে পাই তো সেটা কিন্তু দর্পণের যেদিকে ছিল অর্থাৎ দর্পণে বস্তুটা আমরা যেদিকে রাখবো সেই দিকেই কিন্তু আমাদের প্রতিবিম্বটা তৈরি হবে। অর্থাৎ বস্তু যে পার্শ্বে থাকবে দর্পণের সেই একই পার্শ্বে কিন্তু প্রতিবিম্ব তৈরি হবে, কিন্তু লেন্সের ক্ষেত্রে বিপরীত হবে। অর্থাৎ উত্তল লেন্সে যদি আমরা সদ্বিম্বকে পেতে চাই তাহলে কিন্তু আমাদের বস্তু লেন্সের যে পার্শ্বে থাকবে তার প্রতিবিম্বটা যখন সৎ হবে তখন সেটা কোন পার্শ্বে তৈরি হবে না লেন্সের বিপরীত পার্শ্বে, অর্থাৎ বস্তুর ঠিক বিপরীত পার্শ্বে। তো থার্ড পয়েন্টটা তোমরা সবাই জানো যে একে পর্দায় ফেলা সম্ভব। তো সদ্বিম্বকে কিন্তু পর্দায় ফেলা যায়, যেহেতু এক জায়গায় মিলিত হচ্ছে সেহেতু আমরা এর একটা প্রপার ইমেজ আমরা পর্দায় ফেলতে পারি। তো নেক্সট হচ্ছে কি অসদ্বিম্ব। তো অসদ্বিম্বের প্রকৃতি কি বলছে প্রথমে না এর ঠিক উল্টোটা হবে, সদ্বিম্বের পুরো উল্টো। তো বস্তুর আকারের তুলনায় কি হয় সমান হয়, বিবর্ধিত হতে পারে এবং অতি ক্ষুদ্র। তো এখানে একটা কমন জিনিস কি না অসদ্বিম্ব কিন্তু বস্তুর কখনো কখনো সমান হয়। এছাড়া আর কি আছে বিবর্ধিত। বিবর্ধিত মানে কিন্তু অতি বৃহৎ, অর্থাৎ যাকে কিন্তু বাস্তবে পর্দায় ফেলা কখনোই সম্ভব নয়। আবার ক্ষুদ্র হলে কিন্তু অতি ক্ষুদ্র অর্থাৎ মাইক্রো সাইজের হতে পারে, অর্থাৎ যার প্রতিবিম্ব গঠিত হয়েছে বলেই মনে হবে না এমন হতে পারে।
তো নেক্সট কি লেখা আছে না বস্তুর সাপেক্ষে সমশীর্ষ অর্থাৎ এর উলম্ব কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ বস্তুর শীর্ষ যেদিকে অর্থাৎ বস্তুর সমশীর্ষ অর্থাৎ বস্তুর মাথা যদি ওপর দিকে হয় তাহলে প্রতিবিম্বের মাথাও কিন্তু ওপর দিকে হবে, অর্থাৎ বস্তুর শীর্ষ যেদিকে প্রতিবিম্বের শীর্ষ কিন্তু একই দিকে হবে। তো এক্ষেত্রে কোনো উলম্ব পরিবর্তন হচ্ছে না। তবে এখানে খেয়াল রাখার বিষয় আছে যে পার্শ্বীয় পরিবর্তন কিন্তু দুটো কেসের ক্ষেত্রেই হতে পারে, অর্থাৎ সদ্বিম্বের ক্ষেত্রে পার্শ্বীয় পরিবর্তন সম্ভব এবং অসদ্বিম্বের ক্ষেত্রে কিন্তু পার্শ্বীয় পরিবর্তন ঘটতে পারে, অর্থাৎ যেটাকে আমরা বলি পাশাপাশি উল্টে যাওয়া। দর্পণে বস্তুর বিপরীত পার্শ্বে লেন্সের ক্ষেত্রে একই পার্শ্বে গঠিত হয়। তো আগেরটা আমরা কি পেয়েছিলাম না দর্পণে বস্তুর একই পার্শ্বে গঠিত হচ্ছিল সদ্বিম্ব, এখানে আমরা কি পাচ্ছি না দর্পণে বস্তুর বিপরীত পার্শ্বে গঠিত হচ্ছে কি অসদ্বিম্ব। অর্থাৎ এখানে কোন দর্পণ ইউজ করছি আমরা, এখানে উত্তল দর্পণ। তাহলে উত্তল দর্পণে বস্তু আমরা যেদিকে রাখবো তার অসদ্বিম্ব যেদিকে গঠিত হবে সেটা হচ্ছে বস্তুর বিপরীত দিকে, এবং যদি আমরা অবতল লেন্সের যে পার্শ্বে বস্তুকে রাখবো তার কিন্তু একই পার্শ্বে কিন্তু তার অসদ্বিম্বই গঠিত হবে, অর্থাৎ বস্তু যে পার্শ্বে থাকবে লেন্সের যে পার্শ্বে সেই পার্শ্বে কিন্তু তার প্রতি অসদ্বিম্ব তৈরি হবে। তো এখানে কি বলছে না বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অসদ্বিম্বকে পর্দায় ফেলা সম্ভব নয়। তো কিছু কিছু ক্ষেত্রে সম্ভব, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অসদ্বিম্বকে পর্দায় ফেলা সম্ভব নয়, অর্থাৎ যে ক্ষেত্রে বস্তুর বৃহৎ বিবর্ধিত এবং অতি ক্ষুদ্র প্রতিবিম্ব তৈরি হবে সেখানে কিন্তু একে কিন্তু পর্দায় ফেলা কখনোই সম্ভব হবে না। তো এরপরে নেক্সট যেটা খুব ভাইটাল একটা বিষয় সেটা হচ্ছে রৈখিক বিবর্ধন বা লিনিয়ার ম্যাগনিফিকেশন। একে ইংরেজিতে আমরা এম দিয়ে ডিনোট করি। তো এটা মনে রাখবে যে লিনিয়ার ম্যাগনিফিকেশন কে কি বলে রৈখিক বিবর্ধন, ইংরেজি নাও। তো এখানে কি বলা হচ্ছে না কোনো বস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য বা আকার, তো দৈর্ঘ্য মানে আকারও আমরা বলতে পারি। তো কোনো বস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্যের যে অনুপাত, অর্থাৎ একটা প্রতিবিম্ব বস্তুর সাপেক্ষে কতটা বড় হলো বা ছোট হলো বা সমান হলো কিনা সেটা আমরা যে অনুপাতে প্রকাশ করি সেটাকে আমরা কি বলে রৈখিক বিবর্ধন। অথবা এর আরেকটা সংজ্ঞা আছে সেটা কি না দর্পণ বা লেন্স থেকে, অর্থাৎ যে দর্পণ বা যে লেন্সের সামনে আমরা বস্তুকে রাখবো সেই দর্পণ বা লেন্স থেকে বস্তুর রৈখিক দূরত্ব কত, অর্থাৎ রৈখিক দূরত্ব অর্থাৎ বস্তুটাকে আমি দর্পণ থেকে বা লেন্স থেকে কতটা দূরে আমি রেখেছি তার যে দূরত্ব এবং কার সাথে অনুপাত দর্পণ এবং লেন্সের বিপরীত পার্শ্বে, অর্থাৎ লেন্সের বিপরীত পার্শ্বে হতে পারে বা একই পার্শ্বে হতে পারে। তো সেক্ষেত্রে আমার যে প্রতিবিম্বটা গঠিত হবে তার রৈখিক দূরত্ব। তো বুঝতে পারলে আশা করি কি বলতে চাইছি না এখানে কি বলছে না আমরা যে লেন্স বা দর্পণটা ব্যবহার করব সেই লেন্স বা দর্পণ থেকে বস্তুটা কত দূরে আছে তার দূরত্ব বা দৈর্ঘ্য এবং তার দ্বারা সৃষ্ট যে প্রতিবিম্ব সেটা দর্পণ বা ওই লেন্স থেকে কতটা দূরে আছে, এদের দুজনের যে দৈর্ঘ্যের অনুপাত সেটাকেও আমরা কিন্তু রৈখিক বিবর্ধন বলছি। তো রৈখিক বিবর্ধন দুটো অনুপাত হয়, একটা কি প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য এবং আর একটা নেক্সটটা কি হচ্ছে না প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তু দূরত্ব। তো এখানে আমরা একটা গাণিতিক ফর্মুলার মাধ্যমে একে ফেলতেই পারি। তো রৈখিক বিবর্ধন লিনিয়ার ম্যাগনিফিকেশন সমান এখানে এম সমান কি লেখা আছে আই বাই ও। আই মানে কি ইন্ডিকেট করছে প্রতিবিম্বের আকার বা এখানে কি সাইজ অফ ইমেজ, আর নিচে কি ইন্ডিকেট করছে ও অর্থাৎ বস্তুর আকার বা সাইজ অফ অবজেক্ট। এছাড়া আরেকটা যেটা নেক্সট কি বলেছিলাম না এম সমান হচ্ছে ভি বাই ইউ। তো এখানে ভি কি ইন্ডিকেট করছে না প্রতিবিম্বের দূরত্ব, অর্থাৎ কোনো বস্তুর দর্পণ বা লেন্স থেকে কতটা দূরত্বে আছে সেই দূরত্বটা বা দৈর্ঘ্যটা, অর্থাৎ ডিস্টেন্স অফ ইমেজ ফ্রম দ্য লেন্স টু মিরর। তো আর কি নেক্সট কি আছে ইউ, এটা হচ্ছে কি বস্তুর দূরত্ব, অর্থাৎ বস্তুটা ওই দর্পণ বা লেন্স থেকে কতটা দূরে আছে। তো উপরেরটা কি না প্রতিবিম্বের দূরত্ব, অর্থাৎ বস্তু বা লেন্স থেকে প্রতিবিম্বটা কত দূরে তৈরি হচ্ছে, আর হচ্ছে কি নিচেরটা কি দেওয়া আছে বস্তুর দূরত্ব, অর্থাৎ বস্তুটা লেন্স বা দর্পণ থেকে ঠিক কতটা দূরে আমি রেখেছি। তো এদের দুজনের অনুপাত আর এদের দুজনের অনুপাত দুটোকে কিন্তু আমরা এক্ষেত্রে কি বলছি রৈখিক বিবর্ধন। তো এই দুটোর মাধ্যমে অঙ্ক আসতে পারে। নেক্সট কি আছে না এই রৈখিক বিবর্ধনে একটা ছোট্ট একটা ছবি আমি এঁকেছি, এখানে দেখো তোমরা এখানে একটা অবতল দর্পণ এঁকেছি। তো এখানে একটা এমন একটা ইমেজ বস্তু নিয়েছি যেটা হচ্ছে কি 2f এর বাইরে, অর্থাৎ বক্রতা কেন্দ্রের বাইরে আমরা কিন্তু বস্তুটাকে নিয়েছি এবং তার প্রতিবিম্বটা কোথায় গঠিত হচ্ছে না বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যিখানে। তো এখানে ছবিতে দেখতেই পাচ্ছ যে বস্তুর আকার যা ছিল তার প্রতিবিম্বের আকার কিন্তু অনেক ছোট হয়ে গেছে এবং প্রতিবিম্বটা এক্ষেত্রে কিন্তু সৎ গঠিত হয়েছে। তো প্রতিবিম্ব সৎ বা অসৎ যাই হোক না কেন সেক্ষেত্রে দুটো ক্ষেত্রে কিন্তু আমরা রৈখিক বিবর্ধনকে মেজার করতে পারবো। তো এখানে দেখো আমি ইউ আর ভি লিখে রেখে দিয়েছি। ইউ বলতে কাকে বোঝাচ্ছে, অর্থাৎ কোনো দর্পণ বা লেন্সের যে মেরু আছে অর্থাৎ যে মধ্যভাগ আছে তার থেকে কোনো বস্তুর দূরত্বকে আমরা কি বলছি ইউ, আর যেটা আমার যেখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে কোনো দর্পণের মেরু থেকে তার দূরত্বকে আমরা কি বলছি ভি। তো এখানে এম সমান কি পাচ্ছি আমরা আই বাই ও অর্থাৎ ইমেজ বাই অবজেক্ট, আর ভি বাই ইউ অর্থাৎ প্রতিবিম্বের যা দূরত্ব বাই বস্তু দূরত্ব। তো এখানে
সাধারণত ভাবে এম এর তিনটে কেস আমরা পাই, একটা এম গ্রেটার দ্যান 1 হতে পারে, একটা এম ইজিক্যাল টু 1 হতে পারে, একটা এম লেস দ্যান 1 হতে পারে। তো যে কেসের ক্ষেত্রে এম গ্রেটার দ্যান 1 হবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বস্তুর যা আকার সেটা প্রতিবিম্বের আকারের থেকে ছোট হবে, অর্থাৎ উল্টে বলতে পারো প্রতিবিম্বের আকার, অর্থাৎ দেখতে পাচ্ছ আই মানে কি প্রতিবিম্বের আকার, সেটা কিন্তু বস্তুর আকারের থেকে অবশ্যই বড় হবে। আর এখানে কি দেওয়া আছে না প্রতিবিম্বের যা দূরত্ব সেটা কিন্তু বস্তুর দূরত্ব থেকে অবশ্যই বৃহৎ হবে, বড় হবে, অর্থাৎ বেশি হবে। আর এম যেখানে 1 সেখানে কি না প্রতিবিম্বের আকার এবং বস্তুর আকার সমান হবে এবং প্রতিবিম্বের দূরত্ব ও বস্তুর দূরত্ব কিন্তু সমান হবে। এম যেখানে লেস দ্যান 1 অর্থাৎ এম যেখানে 1 থেকে কম সেখানে কি হবে না প্রতিবিম্বের যে আকার সেটা বস্তুর আকারের থেকে ছোট হবে এবং প্রতিবিম্বের যা দূরত্ব সেটা বস্তুর আকারের থেকে কিন্তু কম হবে। তো এখানে বিশেষ দ্রষ্টব্য কি না এখানে রৈখিক বিবর্ধন হচ্ছে একটি এককবিহীন রাশি, তাহলে এটা মাথায় রাখতে হবে। রৈখিক বিবর্ধন হচ্ছে একটি এককবিহীন ভৌত রাশি, যে কারণ কি না এটা সমজাতীয় রাশির অনুপাত। অর্থাৎ সমজাতীয় রাশি কেন বলছি না, এখানে দেখতেই পাচ্ছ যে এম সমান যদি আমরা প্রতিবিম্বের আকার বা বস্তুর আকারের যদি অনুপাতকে নিই দুটোরই কিন্তু একক আমরা সেম নেবো, অর্থাৎ দুটোর একক সেম হবে। তাহলে দুটোর একক যদি সেম হয় তাহলে একক কি আর থাকবে, থাকবে না। তো প্রতিবিম্বের দূরত্ব বা বস্তুর দূরত্ব যখন অনুপাত নেবো তো সেক্ষেত্রেও একই ব্যাপার, আমরা দূরত্বের যে একক নেবো সেটাও একই এককই অবশ্যই নেবো, তো সেক্ষেত্রে কিন্তু একক ক্যান্সেল হয়ে যাবে। তো এখানে আমরা বিবর্ধন রৈখিক বিবর্ধনের কিন্তু একটি এককবিহীন রাশি, এটা মাথায় রাখতে হবে। তো রৈখিক বিবর্ধনের যে প্রকার ভেদ হয়, রৈখিক বিবর্ধন প্রধানত দুটো প্রকারের হয় না। এক্ষেত্রে কি কার কার উপর নির্ভর করে প্রকারভেদটা করা হয়েছে না বস্তু প্রধান অক্ষের ওপর অবস্থানের ভিত্তিতে, অর্থাৎ বস্তুটা যে বস্তুটা আমি প্রতিবিম্ব তৈরি করতে চাইছি সেই বস্তুটার বস্তুটাকে আমি প্রধান অক্ষের ওপর ঠিক কেমন ভাবে রেখেছি। তো প্রথম যে ভাগটা সেটা দেখতে পাচ্ছ কি অনুদৈর্ঘ্য বিবর্ধন, অর্থাৎ এক্ষেত্রে কি বলা আছে না প্রধান অক্ষের ওপরে বস্তু দর্পণ বা লেন্সের সঙ্গে লম্ব হবে এবং প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে থাকবে। তো এখানে দেখতে পাচ্ছি একটা লেন্সের ছবি আমি এখানে রেখে দিয়েছি, এটা হচ্ছে উত্তর লেন্স। তো এটা হচ্ছে এই যে পি কিউটা হচ্ছে কি বস্তু। তো এখানে দেখতে পাচ্ছি এটাকে যদি আমি টেনে বাড়াই এই পর্যন্ত, তো এটা দেখতে পাচ্ছ যে এই লেন্সের সঙ্গে কিন্তু লম্ব ভাবে আছে, অর্থাৎ লেন্সের সঙ্গে এটা উলম্ব ভাবে আছে। কিন্তু এই যে প্রধান অক্ষ দেখতে পাচ্ছ প্রধান অক্ষের সঙ্গে বস্তুটা কিন্তু সমান্তরালে আছে, অর্থাৎ অনুভূমিক ভাবে আছে। তাহলে এরকম যদি কোনো বস্তুকে রেখে আমরা প্রতিবিম্ব পাই তো বস্তু সেই অবস্থানের জন্য যে বিবর্ধন তৈরি হবে সেটাকে কি বলবো আমরা অনুদৈর্ঘ্য বিবর্ধন। তো আর একবার বলছি আমি ভালো করে শুনবে। তো অনুদৈর্ঘ্য বিবর্ধন কোন ক্ষেত্রে আমরা পাবো না, এক্ষেত্রে যখন বস্তুর অবস্থান লেন্স বা দর্পণের সঙ্গে লম্ব হবে এবং প্রধান অক্ষের সঙ্গে কি হবে সমান্তরাল হবে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটা পাবো। নেক্সট হচ্ছে কি আমাদের অনুপ্রস্থ বিবর্ধন। তো এই ক্ষেত্রে কি বলছে না তো এক্ষেত্রে কি বলছে না অনুপ্রস্থ বিবর্ধন কি বলছে না এক্ষেত্রে প্রধান অক্ষের ওপরে বস্তু যে দর্পণ বা লেন্সের সঙ্গে কি হবে সমান্তরালে থাকবে এবং প্রধান অক্ষের সঙ্গে উলম্বভাবে থাকবে। তো এখানে কি বলে আগেরটার পুরো উল্টো, অর্থাৎ এখানে কি না যে দর্পণ বা যে লেন্সটা আমি নেবো সেই লেন্সের সাপেক্ষে বস্তুটা কি হতে হবে সমান্তরাল হতে হবে। অর্থাৎ দেখতেই পাচ্ছ বস্তুটা কেমন ভাবে রাখা আছে আর আগে কেমন ভাবে রাখা ছিল। তো এখানে কি হবে না এই অনুপ্রস্থ কাকে বলবো না লেন্স বা দর্পণের সাথে বস্তুর অবস্থান যখন কি হবে সমান্তরাল হবে বা অনুভূমিক বলতে পারো। আর কি হবে যখন প্রধান অক্ষের সঙ্গে এটা লম্বভাবে আছে, অর্থাৎ এটা যদি আমি টেনে বাড়াই দেখবো একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল পাচ্ছি প্রধান অক্ষের সাপেক্ষে। তো প্রধান অক্ষের সাপেক্ষে বস্তু যখন 90 ডিগ্রি কোণে এবং লেন্স বা দর্পণের সঙ্গে বস্তু যখন সমান্তরালে থাকে তো তখন সেই অবস্থানের জন্য যে বিবর্ধন আমরা পাই তাকে আমরা কি বলবো অনুপ্রস্থ বিবর্ধন। তো বাস্তব ক্ষেত্রে কিন্তু আমরা অনুপ্রস্থ অবস্থানের যে রৈখিক বিবর্ধন পাই সেটাই আমরা নির্ণয় করে থাকি, অর্থাৎ যেটা আমরা রৈখিক বিবর্ধন পরবর্তীকালে নির্ণয় করব সেগুলো কিন্তু সবই অনুপ্রস্থ বিবর্ধন। তো এখানে এরপরে আমাদের যেটা খুব ভাইটাল জিনিস সেটা একটু জেনে নিতে হবে, সেটা কি না বিস্তৃত বস্তুর বিভিন্ন অবস্থানের ক্ষেত্রে, অর্থাৎ আমরা তো বিন্দু উৎস থেকে তো কিভাবে প্রতিবিম্ব তৈরি হয় তার সেটা আমরা অলরেডি জেনেছি। তো এখানে আমরা দেখে নিচ্ছি যে বিস্তৃত বস্তু, অর্থাৎ বস্তুটা যদি বিন্দু উৎস না হয় কোনো বিস্তৃত বস্তুর ক্ষেত্রে হয় তো সেক্ষেত্রে উত্তল বা অবতল দর্পণের দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের প্রকৃতিটা কেমন হবে এবং কোন দর্পণের জন্য কেমন হবে। তো প্রথম ক্ষেত্রে আমরা দেখে নিই উত্তল দর্পণের ক্ষেত্রে, হ্যাঁ তবে এখানে মাথায় রাখতে হবে এখানে যে রশ্মিগুলো আমরা নিয়েছি সবগুলোই কিন্তু উপাক্ষীয় রশ্মি নিয়েছি। তো এখানে কিন্তু কোনোভাবেই কিন্তু কোনো অপসারী বা অভিসারী রশ্মি নিয়ে আমরা আলোচনা করছি না। তো এখানে প্রধানত আপাত দৃষ্টিতে আমরা উপাক্ষীয় এবং সমান্তরাল রশ্মি নিয়ে আলোচনা করছি, অক্ষাপসারী রশ্মি কিন্তু নয়।
তো প্রথম ক্ষেত্রে আমাদের কি উত্তল দর্পণের ক্ষেত্রে পাশের ছবিটা দেখতে পাচ্ছ, এটা একটা উত্তল দর্পণ। উত্তল দর্পণে যে পৃষ্ঠটা প্রতিফলক তল তার বাইরে একটা আমরা কি রেখেছি, একটা বস্তুকে রেখেছি, যার থেকে আমরা কি করছি না এখান থেকে তো অজস্র রশ্মি বেরোবে। তো এখান থেকে আমরা পার্টিকুলার কিছু রশ্মিকে চয়েস করে আমরা প্রতিবিম্বের একটা ইমেজ আমরা পেতে পারি। তো এখান থেকে আমরা প্রধানত তিনটে রশ্মিকে আমরা ইন্ডিকেট করব। একটা রশ্মি হবে কি কোনো যে বস্তুটা আমরা রেখেছি তার পাদপৃষ্ঠ, অর্থাৎ পাদপৃষ্ঠ বলতে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে যে রশ্মিটা যাবে সেটা দেখতেই পাচ্ছ, আমি পেন দিয়ে ইন্ডিকেট করছি এই রশ্মিটা। এটা হচ্ছে কিউ পয়েন্ট থেকে নিচের দিকে যাচ্ছে মেরু ভেদ করে। আর একটা রশ্মি কেমন নেবো, সেই রশ্মিটা হবে অবশ্যই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হবে এবং সেটা বস্তুর শীর্ষ থেকে নির্গত হবে। এই একটা রশ্মি আমি নিয়েছি, তাহলে বস্তুর শীর্ষ থেকে নির্গত হয়েছে। আর একটা রশ্মি নেব যেটা কোনো যে দর্পণটা আমরা নেবো সেই দর্পণে কি হবে বক্রতা কেন্দ্রগামী আর একটা রশ্মিকে আমরা নেবো। তো এখানে তিনটে রশ্মি নিলেই কিন্তু আমাদের প্রতিবিম্বর একটা প্রেক্ষাপট আমরা তৈরি করতে পারবো। তো এখানে তিনটে রশ্মির আমরা যে আগের যে নেচার পেয়েছিলাম সেটাতে কি বলছিল না কোনো রশ্মি, অর্থাৎ আগে যে আমরা চারটে কেস আমরা পড়েছি দর্পণে একদম প্রথম পর্বের আলোচনায়, সেখানে কি বলছিল না কোনো বস্তু থেকে নির্গত রশ্মি যদি প্রধান অক্ষে সমান্তরাল হয় তাহলে সেই রশ্মিটা প্রতিফলনের পর কি হয় অবতল লেন্সের ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে কি হয় মুখ্য ফোকাস দিয়ে নির্গত হয় এবং উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাসের সমতুল্য একটি অবস্থিত হচ্ছে বলে মনে হয়। এবং যদি কোনো রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে নির্গত হয় তাহলে সেটা কিন্তু বক্রতা কেন্দ্র বরাবরই কিন্তু আবার ফিরে আসে প্রতিফলনের পরে। আর কোনো রশ্মি যদি পাদ শীর্ষ অর্থাৎ প্রধান অক্ষ দিয়ে নির্গত হয় তাহলেও সেটা কিন্তু আবার পরবর্তীকালে প্রধান অক্ষ বরাবর ফিরে আসে প্রতিফলনের পরে। তো এই তিনটে আমরা কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা কিভাবে ইমেজ তৈরি করতে পারছি এবার দেখে নিই। তো এখানে কিছু ক্লারিফিকেশন আমি লিখে রেখেছি। তো ক্লারিফিকেশনের মধ্যে প্রথমে কি আছে না বস্তুর অবস্থান দর্পণ ও দর্পণের মেরু এবং অসীমের মধ্যে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা কি দর্পণের মেরু, ও হচ্ছে মেরু এবং এই দিকের যে অবস্থান সেটা অবশ্যই অসীম হবে, কারণ এখানে কোনো সীমা নেই, সীমাহীন অবস্থান, আমি যেখানে খুশি কোনো বস্তুকে রাখতে পারি। তো সেক্ষেত্রে আমি কি বলছি না এখানে বস্তুর অবস্থানটা তাহলে কি হবে মেরু এবং অসীমের মধ্যে হবে বস্তুর অবস্থান, ঠিক আছে। তো এখানে আমি ইন্ডিকেট করছি তাহলে বস্তুর দূরত্ব, অর্থাৎ বস্তুর দূরত্বকে আমরা দর্পণ থেকে কি ইউ দিয়ে ইন্ডিকেট করছি। তো এখানে ও অর্থাৎ ও নয়, এটা অ্যাকচুয়ালি 0 মান। তো যখন আমরা মেরুতে কোনো মান নেবো সেটা অবশ্যই 0 হবে, কারণ এটা একটা মূল বিন্দু, ঠিক আছে। তো এখানে আমরা কি 0 এবং ইনফাইনাইটের মধ্যে, অর্থাৎ ইনফাইনাইট মানে কি অসীম ইন্ডিকেট করছে, তাহলে বস্তুর অবস্থান ইউটা কি না 0 এবং ইনফাইনাইটের মধ্যে। তো এক্ষেত্রে প্রতিবিম্বটা কি হবে, প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, প্রতিবিম্বের অবস্থান হবে 0 এবং এফ এর মধ্যে। অর্থাৎ এফ মানে কি না এখান থেকে আমাদের যে ডিস্টেন্স হয় অর্থাৎ মুখ্য ফোকাসের যে দূরত্ব মেরু থেকে সেটাকে আমরা ছোট হাতের এফ দিয়ে ডিনোট করি। তো এক্ষেত্রে যে মুখ্য ফোকাসের যে অবস্থান হবে সেটা কি মেরু মুখ্য ফোকাস মধ্যে বস্তুটার কি হবে প্রতিবিম্বের অবস্থান হবে, অর্থাৎ মেরু এবং মুখ্য ফোকাসের মধ্যে কিন্তু তার প্রতিবিম্বের অবস্থান হবে। তো প্রতিবিম্বের আকারটা কেমন হবে দেখতেই পাচ্ছ, ক্ষুদ্র আকৃতির হবে একদম, অর্থাৎ বস্তু থেকে অতি ক্ষুদ্র হতে পারে। যত আমরা দূরে সরাবো তত এর আকৃতি কিন্তু কি হবে ক্ষুদ্র হতে থাকবে, যত আমরা কাছে নিয়ে যাবো এর আকৃতি তুলনামূলক বাড়বে, কিন্তু বস্তুর থেকে কিন্তু কখনোই সমান বা বৃহৎ হবে না, অবশ্যই ক্ষুদ্র হবে। এবং এটা ডটের লাইন দিয়ে এই জন্যই এঁকেছি কারণ এটা কি একটা অসৎ বিম্ব, সেটা আমরা পরে আলোচনা করছি। তো তাহলে প্রতিবিম্বের অবস্থান কি আশা করি বোঝা গেল। তো প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে না দর্পণের মেরু এবং মুখ্য ফোকাসের মধ্যে, অর্থাৎ ভি আমরা কি ইন্ডিকেট করতে পারি, ভি সমান হচ্ছে 0 লেস দ্যান এফ, অর্থাৎ 0 আর এফ এর মধ্যে কি হবে ভি এর অবস্থান। তো এক্ষেত্রে রৈখিক বিবর্ধন কি হবে সবসময় এম লেস দ্যান 1 হবে, অর্থাৎ 1 থেকে কম হবে। তার প্রধানই কারণ কি না এখানে ভিটা গ্রেটার দ্যান ভিটা ভেরি ভেরি লেস দ্যান ইউ। তাহলে ভিটা অর্থাৎ যে প্রতিবিম্বের যে আকৃতিটা হবে সেটা বস্তুর আকৃতির থেকে অনেক ক্ষুদ্র হবে। ভেরি ভেরি লেস দ্যান মানে কি অনেক ক্ষুদ্র, অর্থাৎ বস্তুর আকৃতির থেকে অনেক ক্ষুদ্র। তো প্রতিবিম্বের প্রকৃতিটা কেমন হবে, তাহলে প্রতিবিম্বের প্রকৃতি এক্ষেত্রে প্রতিবিম্ব কেমন হবে অসৎ হবে, দেখতেই পাচ্ছ অসৎ, কারণ এটা কি দর্পণের একদম বস্তু যে পার্শ্বে আছে তার বিপরীত পার্শ্বে গঠিত হচ্ছে। 2 নম্বর কি এটা সমশীর্ষ, দেখো বস্তু শীর্ষ যেদিকে এটাও কিন্তু একই দিকে শীর্ষ, তাহলে বস্তুর সঙ্গে কি হবে এটা সমশীর্ষ হবে। এবং দ্বিতীয় ক্ষেত্রে কি না বস্তুর আকৃতি ক্ষুদ্রাকৃতি হবে, অর্থাৎ বস্তুর যে আকৃতি ছিল তার থেকে কিন্তু এটা ক্ষুদ্রাকৃতি হবে। এবং এর অবস্থান কোথায় হবে, এর অবস্থান হবে বস্তু যে পার্শ্বে, অর্থাৎ বস্তু দর্পণের যে পার্শ্বে অবস্থিত ছিল প্রতিবিম্বের অবস্থান কিন্তু তার ঠিক বিপরীত পার্শ্বে হবে। তবে এখানে একটা বিশেষ দ্রষ্টব্য মনে রাখার বিষয় এই যে উত্তল দর্পণের সামনে বস্তু যে কোনো অবস্থানের ক্ষেত্রে প্রতিবিম্বের প্রকৃতি এবং অবস্থান কিন্তু একই হবে, অর্থাৎ
উত্তল দর্পণের সামনে বস্তুকে তুমি যদি একদম কাছেও রাখো এবং অনেক দূরেও যদি রাখো, যে কোনো অবস্থানের ক্ষেত্রে কিন্তু যদি আমাদের উপাক্ষীয় রশ্মি হয় তাহলে প্রতিটা ক্ষেত্রে কিন্তু এই একই চিত্র ভেরিফাই হবে। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমাদের প্রতিবিম্বের অবস্থানও একই হবে। কেবলমাত্র কি পরিবর্তন হবে না, প্রতিবিম্বের আকার একটু হালকা কম বেশি হতে পারে। অর্থাৎ যত আমরা দূরে নিয়ে যাব বস্তুকে ও দর্পণ থেকে, তত প্রতিবিম্বের আকার কি আরো কমতে থাকবে, যত আমরা কাছে নিয়ে যাব প্রতিবিম্বের আকার কি ধীরে ধীরে বাড়তে থাকবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে উত্তল দর্পণের সামনে যে কোনো অবস্থানের ক্ষেত্রেই কিন্তু বস্তুর যে প্রতিবিম্ব তৈরি হয় তার প্রকৃতি সবসময় কিন্তু অসৎ হবে, সমশীর্ষ হবে এবং ক্ষুদ্রাকৃতি হবে এবং তার অবস্থান হবে বস্তুর বিপরীত পার্শ্বে হবে। তাহলে এটা কিন্তু মনে রাখার বিষয়। এবং অবস্থানটা কোথায়, পার্টিকুলার অবস্থান যদি বলি প্রতিবিম্বের, তাহলে সেটা কিন্তু মুখ্য প্রকাশ এবং মেরুর মধ্যবর্তী স্থানে হবে। বস্তুকে যেখানে খুশি আমি রাখতে পারি, 0 থেকে ইনফাইনাইটের মধ্যে, অর্থাৎ বস্তুকে মেরু থেকে অসীমের মধ্যে যেখানে খুশি আমরা রাখি না কেন সেক্ষেত্রে কিন্তু প্রতিবিম্বের একই অবস্থানই পাবো। তো এটা কিন্তু মনে রাখার বিষয়। তো আজকের আলোচনা এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা অবতল দর্পণের কিছু কেস নিয়ে আমরা আলোচনা করব। তো সেটা তোমরা একটু আগে থেকে দেখে রাখবে। তো থ্যাংক ইউ।